ক্লাস আছে পরে ক্লাস। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা সেটা হলো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তোমরা যদি কেউ পাওয়ার প্ল্যান্টে জব করো বা এরকম কেউ করে থাকো, তো সেক্ষেত্রে তারা হয়তো বা ই করতে পারবা। তো গ্যাস টারবাইনটা আমাদের মানে তোমার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, তো গ্যাস টারবাইনটা বেসিক্যালি তোমাদের মানে যে পাওয়ার প্ল্যান্টটা, এটা সবচেয়ে বড় সুবিধা হলো কি, সবচেয়ে বড় সুবিধা হলো এটা আকার, এর স্ট্রাকচারটা অনেক ছোট। ঠিক আছে, সো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি পাওয়ার রিকোয়ারমেন্ট থাকে, যদি সেটা সাপোজ মনে করো যে ডিজেল ইঞ্জিন দিয়ে বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট দিয়ে যদি মিট আপ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্যাস টারবাইনের সেটআপটা অনেকেই ইউজ করে। তো এটার কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে, বাট মোরলেস খুবই পপুলার একটা পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এবং এটা তোমার আরেকটা বড় বেনিফিট রিসেন্টলি মানে বাংলাদেশে অ্যাড হচ্ছে। তো তোমরা তো জানো অলরেডি যে বাংলাদেশে যেসব পাওয়ার প্ল্যান্ট গুলো আছে এর মধ্যে সবচেয়ে পপুলার পাওয়ার প্ল্যান্ট হলো স্টিম বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সবচেয়ে পপুলার। ঠিক আছে, তারপরের দিকে হইলো তোমার হাইড্রোটাও আমাদের একটাই আছে। আর নিউক্লিয়ারের ক্যাপাসিটি যখন হবে তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি একটু মিউট করে নিলাম বিকজ অফ ইকো হচ্ছে। তো ওই দিক থেকে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টও অনেক পপুলার। ঠিক আছে, আমরা আশুগঞ্জে গেলাম, আশুগঞ্জ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের। কোরাশালে গেলাম, ওখানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে। ঠিক আছে, অনেক বড় বড় ইউনিট। তো আমরা আজকে দেখবো অ্যাকচুয়ালি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। আমি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের জন্য করছি, কালেক্ট করছি। লাস্টে আমরা আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট দেখবো, যেটা হলো এখন খুব পপুলার হচ্ছে, সেটাকে বলা হয় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো সেই টপিকটার উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা এটা স্টাডি করবা এবং বর্তমানে বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্ট গুলা আছে, বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলা, সেগুলার স্ট্যাটাসটাও তোমরা ওই অ্যাসাইনমেন্টে অ্যাড করবা। যে কোন, যেমন আশুগঞ্জে কি কি পাওয়ার প্ল্যান্ট আছে, শুধু স্টিম বা স্টিম পাওয়ার প্ল্যান্ট কয়টা ইউনিট আছে, গ্যাস টারবাইন ইউনিটের কয়টা ইউনিট আছে, এটা তোমরা নেট ঘেটে, ঠিক আছে, বড় বড় বাংলাদেশের সব বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলার অ্যাকচুয়াল স্ট্যাটাস, মানে ওইটার ক্যাপাসিটি কত এবং মানে ওইটা কোন পাওয়ার প্ল্যান্ট, স্টিম নাকি নিউক্লিয়ার নাকি, ঠিক আছে, থার্মাল নাকি গ্যাস নাকি হাইড্রো, এগুলো তোমরা এই অ্যাসাইনমেন্টটা তোমাদের থাকবে। এবং পাশাপাশি অবশ্যই তোমাদের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটাও অ্যাড করতে হবে, ওইটাই মেইনলি তোমাদের টপিক, পাশাপাশি ওইটা। ঠিক আছে, এইটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা জমা দিবা হলো এটা যেদিন আমাদের লাস্ট ক্লাস হবে, যেদিন আমাদের লাস্ট ক্লাস হবে সেদিন আমাকে জমা দিবা, মানে অ্যাকচুয়ালি সেলিমকেও জমা দিবা। এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে, অ্যাসাইনমেন্টটা এটা ক্রিয়েটিভ জায়গা। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা ক্রিয়েটিভ জায়গা, সো তোমরা এখানে নিজেদের যতটুকু পারা যায় পরিশ্রম করে জিনিসটা তৈরি করবে। ঠিক আছে, এবং অবশ্যই এটা স্লাইড মানে না, এটা হাতে লেখা প্রেজেন্টেশন না, হাতে লেখা কোনো অ্যাসাইনমেন্ট না, তোমরা একটা স্লাইড তৈরি করবে। ঠিক আছে, স্লাইডের মাধ্যমে। তো ঠিক আছে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটার সবচেয়ে মেইন যে কম্পোনেন্ট গুলো আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো কম্প্রেসার। ঠিক আছে, আমরা স্টিম পাওয়ার প্ল্যান্টে পড়ছি চারটা মেইন কম্পোনেন্ট, যে তোমার বয়লার, স্টিম টারবাইন, কন্ডেন্সার, পাম্প। তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের মেইন তিনটা কম্পোনেন্ট যদি আমরা বলি, প্রথমটা হবে কম্প্রেসার, তারপর একটা হলো কম্বাশন চেম্বার, এবং তারপর একটা হলো টারবাইন। ঠিক আছে, কম্প্রেসার, কম্বাশন চেম্বার, তারপর হলো টারবাইন। তো এই মজার ব্যাপার হলো এর আকারটা বা আকৃতিটা ছোট হওয়ার একটাই কারণ, সেটা হলো যে এগুলো সব একসাথে কানেক্টেড থাকে।
ঠিক আছে, একসাথে কানেক্টেড থাকে এবং তোমার ফার্স্টে কম্প্রেসার থাকে, কম্প্রেসারের সাথে হলো তোমার আহ, তো কম্প্রেসারের এক্সাক্ট পরে থাকে কম্বাসন চেম্বার, এবং পরবর্তী চেম্বারের পরে থাকে হলো তোমার কি টারবাইন। ঠিক আছে, তো এই যেহেতু সব একসাথে একটা কনভেয়ার বেল্টে যেরকম থাকে না, যে একটার পর একটা একটার পর একটা, এরকম মানে সব একবারে একটা লাইনে, একটা স্ট্রেট লাইনে সবকিছু স্টেবল অবস্থায় থাকে। এই কারণে এটার আকারটা খুব ছোট থাকে গ্যাস টারবাইনে, সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। তোমরা এখানে একটা প্ল্যান্ট লেআউট দেখতে পাচ্ছ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের। তো যেখানে বোঝা যাচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি এখন মজার ব্যাপার হলো যে স্যার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কম্প্রেসারটা কেন লাগে। সো এটা বেসিক্যালি বেসিক যে অপারেশনটা, এটা বেসিক অপারেশনটা হলো প্রথমে বাইরে থেকে বাতাস বা ইয়ারকে ইনটেক করা হয়। ঠিক আছে, ইয়ারকে ইনটেক করা হয় কম্প্রেসারের মাধ্যমে, ইয়ারকে সাক করা হয় ভেতরে। সাক করার পরে কম্প্রেসার কি করা হয়, কম্প্রেসার আমরা জানি স্যার, কম্প্রেসারের মাধ্যমে কি প্রেসার ডেভেলপ করা হয়। ঠিক আছে, তো তখন ওই বাইরের যে বাইরের বাতাসটা তখন কি হাই প্রেসার হয়ে যায়, তখন ওই হাই প্রেসার এয়ারটাকে কম্বাসন চেম্বারে নিয়ে আসা হয় এবং এখানে ফুয়েলের সাথে মিক্সচার করা হয়। ফুয়েল হতে পারে তোমার আমাদের দেশে যেহেতু ন্যাচারাল গ্যাস আছে, ন্যাচারাল গ্যাস হতে পারে, বা তোমার যেখানে অয়েলের আছে, ঠিক আছে, অয়েল হতে পারে যেখানে, মানে আমি বলতে চাচ্ছি যে যেই দেশে বা যেই লোকেশনে যেটা অ্যাভেলেবল বেশি সেটা, কারণ আমাদের বেসিক উদ্দেশ্য হলো যে কম্বাসন চেম্বারে আমরা ওই বাইরের যে গ্যাসটা আমরা নিয়ে আসছি বা এয়ারটা নিয়ে আসছি ওইটাকে হট ফ্লো গ্যাসে পরিণত করব। এখন হট ফ্লো গ্যাসে পরিণত করার জন্য কি করতে হবে, ওইটার সাথে বার্নিং করতে হবে, ফুয়েলের বার্ন করতে হবে। তো ফুয়েল বার্ন হলে সেখান থেকে হিট এনার্জি ডেভেলপ হবে এবং পরবর্তীতে কি সেই হট ফ্লো গ্যাস এবং হাই প্রেশারও বেশি তার এবং তার টেম্পারেচারও বেশি, ওইটাই পরবর্তীতে কি টারবাইনের ভিতর থেকে ফ্লো করানো হবে এবং তখন টারবাইনে ওই এনার্জিটা কি কনভার্ট হয়ে কি রোটেশনাল এনার্জিতে কনভার্ট হবে এবং টারবাইনের সাথে আমরা জানি জেনারেটরের শ্যাফটটা কাপল করা থাকে এবং পরবর্তীতে জেনারেটর থেকে ট্রান্সফর্ম। এখানে একটা মজার ব্যাপার হলো, তোমরা যদি এই পিকচারটা ভালো করে খেয়াল করো, এখানে যদি এটা খেয়াল করে দেখো যে একটা কমন শ্যাফট আছে, একটা কমন শ্যাফট, যেই শ্যাফটটার ভেতরে, ঠিক আছে, জেনারেটর, তোমার এই টারবাইন এবং কম্প্রেসার তিনটাই একটা কমন শ্যাফটের সাথে কানেক্টেড। তার মানে হলো কোনোভাবে যদি টারবাইনটা রোটেট করে, ঠিক আছে, এর পাশাপাশি যদি টারবাইনটা রোটেট করে তাহলে এটা বেসিক্যালি শুধুমাত্র জেনারেটরকে নিয়ে ঘুরবে না, এটা কম্প্রেসারকে নিয়ে ঘুরবে। সো অনেকটা সেলফ পাওয়ারের মতো, মানে টারবাইনে যে বিদ্যুৎ বা পাওয়ারটা জেনারেট হয় বা এর যে এনার্জিটা জেনারেট হচ্ছে বেসিক্যালি, সেটা কিন্তু কম্প্রেসারকে আবার চালানোর জন্য কিছুটা ব্যবহার হয়, কিছুটা না, একটা মেজর পার্ট ব্যবহার হয় কম্প্রেসারের চালানোর জন্য। কিন্তু ইনিশিয়ালি যেহেতু টারবাইনটা যতক্ষণ না পর্যন্ত তোমার রেটেড স্পিডে না আসতেছে ততক্ষণ পর্যন্ত তো সে কম্প্রেসারকে রান করতে পারবে না, এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই কিন্তু ফার্স্টেই কম্প্রেসারের পরে এসে তারপর টারবাইন। সো এই কারণে কম্প্রেসারটাকে ইনিশিয়ালি রান করার জন্য একটা স্টার্টিং মোটর ব্যবহার করা হয়। এই জন্য একটা প্রশ্ন হতে পারে যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কেন আমরা স্টার্টিং মোটর ব্যবহার করি, এই কারণে যে ইনিশিয়ালি কম্প্রেসারকে রান করার জন্য। যেমন আমাদের ফ্যান কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তোমরা জানো ফ্যানে কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কিন্তু কোনো রোটেটিং টর্ক নাই, এটা হয়তো জানো না এটা? এই জানো সিঙ্গেল ফেজ, জি স্যার, জি না স্যার, স্যার, এটা জানো না, হ্যাঁ, সিঙ্গেল ফেজ সিঙ্গেল এই কারণে স্যার যে ক্যাপাসিটর লাগানো হয় ক্যাপাসিটর থ্রি ফেজ ব্যবহার করা হয়। তৈরি করার হ্যাঁ, জন্য। ক্যাপাসিটর ইউজ করে এটা রোটেটিং টর্ক তৈরি করা হয়, ঠিক আছে, রোটেশনাল টর্ক। সো এই অনেকটা এরকম যে যখন আবার এই টর্কটা যখন আবার স্টার্ট হয়ে যায় তখন কি আবার ক্যাপাসিটরটাকে কি আউট করে দেওয়া লাগে। সো মানে আছে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, এরকম বিভিন্ন ক্যাটাগরি মোটর আছে। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি আমার এখন সব মনে পড়তেছে না। যেরকম যে ক্যাপাসিটরটা স্টার্টিং এ যে কাজটা করে, এখানে ডিসি মোটরটাও বা স্টার্টিং মোটরটাও তোমাকে এখানে কম্প্রেসরকে ইনিশিয়ালি রান করার জন্য, যখন টারবাইন একটা রেটেড স্পিডে উঠে গেল এবং
টারবাইন অলরেডি জেনারেটরকে রান করা শুরু করতেছে। যেহেতু টারবাইন, কম্প্রেসর এবং জেনারেটর একই শ্যাফটে আছে, একই শ্যাফট, কমন শ্যাফটে আছে, এই কারণে তোমার কম্প্রেসরটাকে সে সাথে নিয়ে করে, ঠিক আছে? তো আচ্ছা, তো এইটা হলো বেসিক্যালি মেইন যেই মানে অপারেশনটা। তোমরা আমি যে কথাগুলো বললাম বেসিক্যালি এখানে ওইটা লেখা আছে। এখানে লাল দিয়ে যেটা লেখা আছে যে এই মেজর পার্ট অফ দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য টারবাইন, যে যতটুকু পাওয়ার ডেভেলপড হয় টারবাইনে ইজ কনজিউমড ফর ড্রাইভিং দ্য কম্প্রেসর, মানে যতটুকু পাওয়ার জেনারেট হয় তার একটা মেজর অংশ বেসিক্যালি কি কম্প্রেসরকে রান করাতে ব্যবহৃত হয়। So the remaining part is basically utilized for doing some external work. মানে যতটুকু তোমার টারবাইনের মাধ্যমে জেনারেট হয় তার কিছু পোর্শন বেসিক্যালি কম্প্রেসারে রান করতে ব্যবহৃত হয়। এর জন্য আহ, তোমার এটার এফিসিয়েন্সি কিন্তু তুলনামূলক একটু কম, বিকজ অফ এই কারণে যে স্যার যেহেতু এটা কম্প্রেসারকে নিজস্ব ভাবে রান করানো লাগতেছে। তো এখানে তোমরা একটা স্কেমেটিক ডায়াগ্রামটা একটু দেখতে পারো যে স্যার এটা যদি কম্প্রেসার হয়, আমাদের ইনিশিয়ালি কম্প্রেসার হয়, এটা আমাদের হিটিং চেম্বার বা কম্বাসন চেম্বার যেটাই বলি, যেখানে হিট অ্যাড হচ্ছে, এবং ফাইনালি দেখো এই কম্প্রেসার এবং টারবাইনটা একই শ্যাফটে যেহেতু লাগানো আছে, ঠিক আছে, এই জন্য দেখো লেখা আছে নেট, ডাব্লিউ নেট বা ওয়ার্ক নেট, যে আমরা নেট কাজ কতটুকু পাবো সেটা হবে বেসিক্যালি টারবাইন থেকে আমাকে এই কম্প্রেসারটা বিয়োগ দেওয়া লাগবে, বিকজ ওই কম্প্রেসরটা কিন্তু এখানে আমাদের যতটুকু পাওয়ার ডেভেলপ হচ্ছে তার থেকে কিন্তু সেটা রান করার জন্য কিছু পাওয়ার ব্যয় হচ্ছে, ঠিক আছে? তো এটা হলো বেসিক্যালি স্কেমেটিক ডায়াগ্রাম অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা আহ, কি বলো এটাকে, স্যার, বলো। আমরা গ্যাস টারবাইন তো বুঝলাম, এখানে আমরা তো গ্যাসের কাজটাই দেখতে পাচ্ছি না স্যার। বলো। স্যার, এখানে আমরা গ্যাস টারবাইন বুঝলাম, কিন্তু এখানে গ্যাসের কাজটাই তো দেখতে পাচ্ছি না। মূলত এখানে গ্যাস কি আমরা ব্যবহার করছি আলাদা করে, নাকি আমরা যে যে আপনার কম্প্রেস করা যে অংশটা পেয়েছিলাম এয়ারটাকে, ওইটা ইউজ করছি, নাকি জ্বালানির জন্য গ্যাস ব্যবহার করছি? আমি তোমার কথা কিন্তু বুঝি না এখনো চিরঞ্জিত, আমি কথাটা কেটে আসতেছে, একটু আরেকবার বলবা? মানে স্যার, মানে স্যার, এটা তো বললেন যে এটা গ্যাস টারবাইন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস টারবাইন যদি বলেন, মানে এটা তো আমি গ্যাস তো নাম এখানে হয়েছে কেন? গ্যাস দেখতে পাচ্ছি না। গ্যাস হ্যাঁ নাম স্যার, হয়েছে এখানে কেন? তো এয়ার ইনটেক করা হচ্ছে, এয়ার কম্প্রেস করা হচ্ছে, আবার দেখা যাচ্ছে ফুয়েল ইউজ করে আমরা কি করছি, ওটা বার্ন করে হ্যাঁ, হাই প্রেসার তৈরি করছি। তো এখানে হ্যাঁ, মানে গ্যাস টারবাইন নাম হওয়ার কারণটা কি? আচ্ছা, সেটা হলো আমি তোমাকে বলি, যখন বাইরের যে ইয়ারটা, ওই ইয়ারটাকে যখন তোমার কম্প্রেসারের মাধ্যমে কম্প্রেস করা হয়, এটা হাই প্রেসার হয়ে গেল, এবং কম্বাসন চেম্বারে তুমি যখন ফুয়েল দিয়ে বার্ন করবা, এটা তখন হট ফ্লু গ্যাস হয়ে গেল, ঠিক আছে, যেটা টেম্পারেচার অনেক বেশি, ঠিক আছে। মানে গ্যাস টারবাইন নাম মানে এই না যে যে আমাদের ন্যাচারাল গ্যাস পুরো আমরা এটাকে ই করি, বাট নর্মালি আমাদের দেশে এই কনসেপ্টটা এরকম হয়ে গেছে যে বিকজ অফ আমাদের দেশে অ্যাভেলেবিলিটি কিন্তু গ্যাস, ঠিক আছে, কিন্তু গ্যাস টারবাইন মানে এই না যে আমরা গ্যাস দিয়ে পুরো এটাকে ই করি। গ্যাস টারবাইন মানে হলো যে আমরা বাইরে যে এয়ার বা বাতাসটাকে আমরা হট ফ্লু গ্যাসে তৈরি করি, ঠিক আছে। আমরা স্টিম স্যার, টারবাইনে দেখি আমি না। মানে হুম, এখনকার 2 মিনিট আগেও যতটুকু জানতাম যে সম্ভবত গ্যাস পুড়িয়ে ওই যে হুম, আমরা নর্মালি কয়লা দিয়ে যেমন বাষ্প তৈরি করতাম, হুম, মনে হয় গ্যাস টারবাইনটা মনে হয় ওই রকমই। না না, দেখো তুমি তোমার আমিও তো স্যার এখানে গ্যাসের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, এই জন্য বিরক্ত আমি লাগছে তোমাকে গ্যাস পাওয়ার আমি তোমাকে প্ল্যান্ট একটা কথা, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে জেট ইঞ্জিন, যেটা প্লেন এয়ারোপ্লেনের যে জেট ইঞ্জিন, ওইটা কিন্তু কাইন্ড অফ গ্যাস টারবাইন, জি স্যার, ঠিক ওইটা আছে, জানি স্যার, ওইটা জানি, ওইটাও ওইটা গ্যাস কেমনি টারবাইন। কাজ করে তাহলে মেকানিজমটা জানি। ওইখানে কি ন্যাচারাল গ্যাস ইউজ হয়? না স্যার, ওইখানে ওই সামনে ইয়ার, থেকে বাতাস পাখার ভিতরে ইয়ার ঢোকে, এবং ওটা কম্প্রেস তেল, হয়, আবার তেল, জ্বালানি দেওয়া হয়, হ্যাঁ, জ্বালানি দিয়ে মানে ওইটাকে হাই ওটাকে হট প্রেসারে ফ্লু কি করে, গ্যাসে, হট ফ্লু গ্যাস। পিছনের দিকে ধাক্কা দেয়, ফলে ওইটার যে ব্যাক যে ফোর্সটা আছে ওইটা নিয়ে সামনে আগানো যায়। ঠিক আছে, তো তোমার যেটা বলতেছিলাম যে আসলে এখানে ওই যে গ্যাস পোড়ানোর মাধ্যমে টারবাইনটার নাম হয় নাই, বাট এই হট ফ্লু গ্যাস বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে স্যার যে বাতাসটা আমি কম্প্রেসারের মাধ্যমে ঢোকালাম, কম্প্রেসারে এই বাতাসটাকে যখন কম্প্রেসড করলো, ঠিক আছে, এটা তো তখন প্রেসার অনেক বেড়ে গেল,
এবং এই কম্প্রেসড গ্যাসকে বা এই কম্প্রেসড এয়ারকে যখন আমরা কম্বাসন চেম্বারে নিয়ে ফুয়েলের সাথে মিক্সচার করা লাগবে ডেফিনেটলি, এবং ফুয়েল মিক্সচার করলাম, এটা হতে পারে গ্যাস, এটা হতে পারে অয়েল, ঠিক আছে, যে দেশে যেটা আছে আর কি, ঠিক আছে, অয়েল হলে হইলো, মানে গ্যাস হলে হইলো, ঠিক আছে। এখানে দেখুন দুইটা লাইনই দেওয়া আছে, একটা দেওয়া আছে অয়েল স্টোরেজ, আবার একটা কিন্তু এই যে নিচে যে লাইনটা দেওয়া আছে না, এটা হলো ন্যাচারাল গ্যাস লাইন। এখানে কেটে গেছে, আমি পুরো স্ট্রাকচারটা আনতে দিয়ে এখানে কেটে গেছে মানে হয়তো বা। স্যার আমরা ওই যে জ্বালানির জন্য মানে তাপের জন্য যেটা ব্যবহার করবো, কয়েলও ব্যবহার করতে পারি, গ্যাসও ব্যবহার করতে গ্যাস পারি। যেটা ব্যবহার করতে পারি। সো তারপর ওইটাকে জি স্যার, মিক্স করে, ক্লিয়ার হলো স্যার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, মিক্স করার পরে তারপর এটাকে বার্ন করা হয়, ঠিক আছে। মিক্স করলে তো আর হইলো না, তাই না, ওটাকে বার্ন করা হয়, বার্ন করলে তারপরে না ওটা থেকে হিট এনার্জি বের হবে, ঠিক আছে। হিট এনার্জি গুলো গেটে টেম্পারেচার বেড়ে গেল, তখন হাই টেম্পারেচার হাই প্রেসার যে হট ফ্লু গ্যাস বলা হয়, ঠিক আছে, জি স্যার, জি ওইটাকে স্যার, বলা হয় হট ফ্লু গ্যাস। ওই জি স্যার। ওয়ার্কিং ফ্লুইডটা হলো বেসিক্যালি পরবর্তীতে টারবাইনকে কি ধাক্কা দেয়। হ্যাঁ, আচ্ছা, আমি একটা বুঝতে পারছি। একটা ভিডিও তোমাদের জন্য করছি, আমি জানি না স্যার, সো ওইটা ওকে। আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, হঠাৎ করে স্লো হয়ে গেল কেন, বুঝলাম না। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিব। এটাতে একটা মানে বাতাসের কণা, ঠিক আছে, তোমরা কথা না বলে একটু দেখো, আমি যেগুলো বলি একটু শোনো, ঠিক আছে, তোমাদের কথাগুলো একটু কেটে আসতেছে, বুঝছো, একটু শোনো, তাহলে যেহেতু আমি ভিডিওগুলো দিয়ে দিব এবং ওগুলোর সাবটাইটেল আছে, মানে তো সমস্যা হবে না। এটা হলো আমাদের যেহেতু গ্যাস টারবাইন বাতাস থেকে নেওয়া হয়, তো বাতাসের কণাটাকেই একটা ক্যারেক্টার ধরছে। ওরা কিভাবে যে গ্যাস টারবাইনের ভেতর দিয়ে গিয়ে ফাইনালি বের হয়ে যায়, ওই টোটাল ওই টোটাল জার্নিটাকে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে। এবং ফাইনালি যে মেইন যে তোমার যে অ্যাকচুয়ালি গ্যাস টারবাইনের যে পার্টগুলা, সেই পার্টগুলা নিয়ে আলোচনা করছে। খুবই ইফেক্টিভ একটা ভিডিও। তো দেখো, আমি একটু করি যে এটা নরমালি বাতাসের অণু, পার্টিকেল অফ ইয়ার, ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি বাট ইয়েতে শোনা যায় না হয়তো বা। পার্টিকেল অফ ইয়ার, তো এটা সাপোজ মনে করো যে এটার ভিতরে একটা গ্যাস টারবাইন মতো স্ট্রাকচার আছে, ঠিক আছে, প্লেনের মধ্যে, তখন এটা কি করবে, এবার একটু দেখতে থাকো যে বাতাসের অণুগুলা নরমালি, এইটা একটা গ্যাস টারবাইন স্ট্রাকচার, ঠিক আছে, একটা গ্যাস টারবাইন স্ট্রাকচার। তো কিভাবে কি করে একটু ফার্স্টে দেখো, যে প্রথমে এই যে কম্প্রেসার দিয়ে কিন্তু বাইরে থেকে ইয়ার, নরমাল ইয়ারটাকে সাক করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এরা মুখে বলতে থাকে, এটা ক্যারেক্টারের মতো মানে কথা বলতে থাকে, সো খুব ইন্টারেস্টিং লাগে যে ইয়ারটাকে কিন্তু বাইরে থেকে সাক করা হচ্ছে কম্প্রেসারের মাধ্যমে। সাক করার পরে এরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছে। তো ভেতরে যাওয়ার পরে ডেফিনেটলি এর প্রেশারটা তখন বেড়ে যাবে, কম্প্রেসারের ভিতরে কম্প্রেসার যখন উঠতে থাকে তখন কি এর প্রেশার অলরেডি বেড়ে যাবে, এবং তোমার যখন প্রেশার বাড়লে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে। প্রেশার যখন বাড়ে তখন প্রেশার এবং টেম্পারেচারের সাথে ডিরেক্ট একটা সম্পর্ক। এই কম্প্রেসার থেকে এখন বের হয়ে গেছে, বুঝছো, সবগুলা বাতাসের অণু কম্প্রেসার থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন এদের সাথে বেসিক্যালি নেক্সট যেটা করবে যে ফুয়েল, এখন ফুয়েল হিসেবে ওরা এই যে এগুলো কেরোসিনের কণাগুলো, পার্টিকেল অফ কেরোসিন, সাপোজ এখানে কি কেরোসিন পার্টিকেল হিসেবে ফুয়েল হিসেবে ব্যবহার হয়েছে, কেরোসিন গুলো এর সাথে মিক্স করা হচ্ছে, বাতাসের সাথে এয়ার এবং ফুয়েলকে মিক্স করা হচ্ছে, বুঝছো। এগুলাই পরবর্তীতে কই যাবে, এগুলাই পরবর্তীতে কম্বাসন চেম্বারের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা যখন ভিডিওটা শুনবা তোমাদের মানে দেখতে খুবই ভালো লাগবে। এরা আস্তে আস্তে এখন কম্বাসন চেম্বারে যাচ্ছে, যেখানে এদের বার্ন করা হবে, ঠিক আছে, বা যেখান থেকে অ্যাকচুয়ালি হিট এনার্জি ডেভেলপ হবে। যেমন দেখো এখানে কম্বাসন চেম্বারে লাফাইতেছে এরা, লাফাইতেছে, এই যে বোঝাচ্ছে যে এখানে অনেক গরম, ঠিক আছে, গরম, এবং আস্তে আস্তে এদের দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু লাল হয়ে যখন এটা ব্রাস্ট হবে, মানে টেম্পারেচার যত বাড়তেছে এদের গায়ের কালার কিন্তু লাল হয়ে যাচ্ছে, তখন এটা ব্রাস্ট হলো। তখন এরপরে এই হট এগুলা পরবর্তীতে তোমার এই টারবাইনের ভিতরে ফ্লো হচ্ছে, ঠিক আছে। এই টারবাইনের ভিতর থেকে ফ্লো হচ্ছে, তোমার টারবাইনের যে বিভিন্ন ব্লেড আছে, এয়ার ডাইনামিক্স অনুযায়ী এরা টারবাইনটাকে তখন কি রোটেশনের মতো কাজ করতেছে। সো তিনটা মেইনলি পার্ট, একটা হলো তোমার যেটাকে বলা হয় কম্প্রেসার, যেটাতে সাকশন করা হলো, আর একটা হলো
কম্বাসন চেম্বার এবং ফাইনালি হলো তোমার আহ, তোমার যে টারবাইনটা, ঠিক আছে, ফাইনালি বের হয়ে আসে। তো এইটা দিয়ে জাস্ট এইটাই বোঝানো যে আসলে প্রসেসটা একটু হিসাবে সার্কাস্টিক হিসাবে মজা করে দেখাইছে। সো বলো যে হোয়াট ডিড উই লার্ন, আমরা এখান থেকে কি জানলাম, ঠিক আছে, যে গ্যাস টারবাইনের বিভিন্ন পার্টিকেলস পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে এখানে কি করছে, তুলে ধরছে জিনিসটা। যে ফার্স্টের পার্টটাতে ডেফিনেটলি বলছে যে গ্যাস টারবাইন একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আচ্ছা, এটার কারণ হলো যে ইঞ্জিনের ভেতরেই যেহেতু বার্নিং, যখন ফুয়েলের বার্নিংটা ইঞ্জিনের ভেতরেই সম্পন্ন হয় তখন তাকে বলা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তারপর দেখো কি বলছে, বলছে ইট ইউজেস এ কম্বাসন অফ কম্প্রেসড এয়ার অ্যান্ড ফুয়েল টু প্রডিউস এনার্জি। ওই কম্প্রেসড এয়ার মানে কম্প্রেসার থেকে যে যে এয়ারটা আসতেছে সেইটা এবং ফুয়েলটা বেসিক্যালি মিক্স করেই ওইটা পোড়ানোর মাধ্যমে বেসিক্যালি এনার্জিটা ডেভেলপ হয়। এবং ইট হ্যাজ এ আপস্ট্রিম রোটেটিং কম্প্রেসার coupled to a downstream turbine and a compression chamber in between। মানে এক পাশে কম্প্রেসার আরেক পাশে টারবাইন এবং মাঝখানে হলো তোমার কম্বাসন চেম্বারটা থাকে। তো তিনটা মিলি বেসিক তিনটা পার্ট। কম্প্রেসার ফার্স্টে যেহেতু কম্প্রেসার থাকে, তো কম্প্রেসারে দেখতেছো কাজ কি, বাইরে থেকে এয়ারকে সাক করে নিয়ে আসা, প্লাস আচ্ছা তোমরা কি আমার কথা শুনতেছো? কেটে গেছে। শুনতেছি স্যার, কিন্তু কেটে কেটে আসছে। হ্যাঁ, কথাগুলো সব মানে কেমন জানি আর। ভিডিও আটকে আটকে দেখছি, কথাও আটকে আটকে আসছে। আমার কথা কি আটকে যাচ্ছে? মানে ওই যে এখন অনেকটা কেটে ক্লিয়ার কেটে স্যার, আসতেছে। কিন্তু মানে স্যার, যখন জিজ্ঞেস ভিডিও করলেন তখন চলেছে তখন ভিডিওটা মনে একদমই হচ্ছে বোঝা যায় যে এই সেই বেঁধে 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 আটকে আটকে আসতেছে, কিছুক্ষণ পর পর যাচ্ছে, আর আপনার কথাটা তখন কিছুটা আটকে আটকে আসতেছিল, কিন্তু এখন স্ফূর্ত যাচ্ছে আপনার আচ্ছা কথাগুলো। আচ্ছা, বলছে যে compressor the air is then compressed and then হলো combustion chamber। আমি তোমাদের আবার জিনিসটা আবার ব্যাখ্যা করে দেবো, সমস্যা নেই। তারপর স্যার হলো এই যে ভিডিওটা স্যার অন করলেন না স্যার, হ্যাঁ, ফার্স্টে যে ইয়ার গুলো দেখা যাচ্ছে ওই পর্যন্তই স্যার, আর একটুও সামনে আগায়নি। it is where the fuel is mixture with the air। আচ্ছা, তাহলে মনে হয় ভিডিওটাই রানিং এ প্রবলেম হচ্ছে, নাহলে আমার পিসি খুব স্লো হয়ে গেছে, বুঝলাম না। জি স্যার, আপনি কথা বলতেছেন মনে হচ্ছে এত ফাস্ট কথা হচ্ছে, মানে যেমন কোন একটা গান টেনে দিলে যেমন মনে আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা ওইরকম মনে হচ্ছিল আপনার কথাগুলো। আচ্ছা, এখন এখন কথা ঠিক আছে এখন না? আবার ঠিক আছে। জি স্যার, আচ্ছা এখন কথা ঠিক আছে। আচ্ছা, তো যেটা অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলে তখন দেখবা যে অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে ভিডিওটা প্লে করে দেখাতে পারলে তোমার পাশাপাশি ভালো হতো। তো তোমরা মনে আশা মানে মোটামুটি দেখে বুঝতে পারছো আশা করি, বা ওইটা ভিডিওটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক্যালি তিনটা পার্ট, একটা কম্প্রেসার, তারপর হলো কম্বাসন চেম্বার এবং ফাইনালি হলো টারবাইন। ঠিক আছে, যে স্যার কম্প্রেসারের মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা বললাম যে বাইরে থেকে এয়ারকে সাক করে নিয়ে আসা হয় এবং ওইটার যেহেতু প্রেসার বেড়ে যায়, আমরা জানি যে স্যার প্রেসার এবং টেম্পারেচার দুইটাই কিন্তু কি সমানুপাতিক, পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি সমানুপাতিক এনআরটি আমরা পড়ছি না গ্যাসের আদর্শ সূত্র। তো পি এবং টি হলো সমানুপাতিক, সো যেহেতু প্রেসার বাড়লে কিন্তু তার টেম্পারেচারও বাড়বে। পরবর্তীতে সেই হাই প্রেসার এয়ারকে, ঠিক আছে, পরবর্তীতে কম্বাসন চেম্বারে নিয়ে ওইটার সাথে ফুয়েল মিক্স করা হয়। এটা হতে পারে অয়েল পার্টিকেল হতে পারে তোমার গ্যাস পার্টিকেল হতে পারে, ন্যাচারাল গ্যাস হতে পারে। তবে এটাকে বার্ন করা হয়, ঠিক আছে, বার্ন করার পরে ডেফিনেটলি তখন ওই গ্যাসটার টেম্পারেচার অনেক বেড়ে যায়, তখন সেই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাস, ঠিক আছে, তারপর ওইটাকে পরবর্তীতে টারবাইনে যে ব্লেডগুলোতে হিট করে তখন এটা কি রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। সো এইটা হলো বেসিক্যালি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের মেইন অপারেশন। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে কনফিউশন থাকার কথা না। স্যার, বলো। আমরা যেমন ডিজেল পাওয়ার প্ল্যান্ট দেখেছি, কিংবা এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, ওইখানে কি করা হয়, ওইটা তো আমরা বার্ন করে আমরা কি করি, ওই ওয়াটারকে আমরা স্টিমে পরিণত করি। ওইখানে আমাদের যে পরিমাণ কয়লা বা ডিজেলের দরকার হয়, এইটাতে কি সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য সেই মানে ওইটার তুলনায় অয়েল বা গ্যাস বেশি লাগে নাকি কম লাগে? মানে এফিসিয়েন্সিটা কি আমরা ডিজেল বা কয়লার থেকে এটাতে বেশি পাই নাকি কম পাই? এফিসিয়েন্সির দিক দিয়ে হয়তো বা অলমোস্ট সেমই থাকবে, বাট এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি তোমাকে বলি, এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে তোমার যে স্টিমের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ বড় একটা স্ট্রাকচার লাগে।
তাই না? ওয়াটারের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগে, বয়লার লাগে, বিশাল বড় এরিয়া। কিন্তু গ্যাস টারবাইন যেহেতু তোমার আহ, মানে এরিয়াটা অত বেশি লাগে না, এবং এখানে আর একটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। মানে এখন বর্তমানে কি করা হচ্ছে যে গ্যাস টারবাইন সেট আপ করার পরে গ্যাস টারবাইন থেকে যে গ্যাসটা বের হচ্ছে হট ফ্লু গ্যাস, ঠিক আছে, এই হট ফ্লু গ্যাসের টেম্পারেচারটা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। এবং এইটাকেই পরবর্তীতে কি করা হয়, একটা হিট এক্সচেঞ্জারে নিয়ে তোমার ওই হিটটাকে বেসিক্যালি স্টিম জেনারেশনে ব্যবহার করা হয়। ঠিক আছে, স্টিম জেনারেশন যখন ব্যবহার করা হয়, তখন স্টিম জেনারেশনের জন্য যে পরিমাণ লাগতো, তোমার ফুয়েল লাগতো, ঠিক আছে, তো তুমি সেম ফুয়েল দিয়ে 1.5 গুণ ইলেকট্রিসিটি পাচ্ছ। তখন কি ওই কম্বাইন্ড সাইকেল বেসিক্যালি বলতে হলো যে তোমার গ্যাস টারবাইন এবং স্টিম পাওয়ার প্ল্যান্টের একটা মার্জ করা হয়। ওই ক্ষেত্রে তোমার ফুয়েল কনজাম্পশন অনেক কমে আসে। ঠিক আছে, যেই ফুয়েল দিয়ে তুমি মনে করো যে আগে 100 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতা, এখন সেম ফুয়েল দিয়ে তুমি অলমোস্ট 150 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তো ওই দিক থেকে এই অ্যাডভান্টেজ আছে। আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে ডেফিনেটলি, যেমন বলতেছে যে কম্প্রেসরকে রান করা লাগে, ঠিক আছে, বাট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, তোমার তুলনামূলক অনেক ইফিশিয়েন্ট, এবং তোমার স্ট্রাকচার স্ট্রাকচার যেহেতু ছোট, এবং এরিয়াটা, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট স্টেবল করবা, কিন্তু এরিয়া তো একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, এরিয়াটাও অনেক কম লাগে। এখন তুমি বলতে চাচ্ছ যে স্যার ডিজেলের সাথে, এখন ডিজেলের সাথে এক্সাক্ট তোমার ডিজেল কিন্তু তোমার মানে যখন তুমি বড় ক্যাপাসিটিতে নিতে যাবে, ঠিক আছে, ডিজেল কিন্তু অনেকগুলো ইউনিট লাগে, তাই না? দেখবা যে একটা ইউনিট থাকে না ডিজেলের, অথবা 2টা ডিজেল ইউনিট আছে বা 4টা ইউনিট আছে। সেই ক্ষেত্রে যদি কারো এক্সটেনশনে এর থেকে বেশি বিদ্যুৎ লাগে, তখন সেই ক্ষেত্রে ডিজেলের পরিবর্তে কি হলো, সে একটা গ্যাস টারবাইন সেট আপ করে নিল। তো বাট এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি এর কতটুকু হিট দিলে, তোমার ডিজেল তেল দিলে এর কতটুকু এক্স্যাক্টলি ওই স্ট্যাটিস্টিক্সে আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না। ঠিক আছে, যে বলতে চাচ্ছ যে স্যার, তুমি যেটা জানতে চাচ্ছ যে স্যার ডিজেলে আমরা যতটুকু ব্যবহার করতেছি তেল, গ্যাস টারবাইনে আমরা যতটুকু তেল ব্যবহার করতেছি, এটা কি স্যার সেম, কোনটার বেশি হবে না মানে কোনটার কম হবে? ওইটাই আর কি, যে হ্যাঁ, আমি আমি যদি বলতে আমি তোমার কথা বুঝতে পারছি, আমি এই জন্য বুঝেই বললাম তোমাকে যে ওই একবারে এক্স্যাক্টলি হেড টু হেড যদি স্ট্যাটিস্টিক্স জিজ্ঞেস করতে চাও, ওইটা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ওইটা আমার জানা নাই। বাট ডিজেল, যেটা বললাম ডিজেলের মানে ইটা, যে তোমার পারপাসটা, ডিজেলটা কিন্তু মোটামুটি যেখানে অল্প পরিমাণ বিদ্যুৎ লাগে, ঠিক আছে, সেখানে তুমি সেট আপ করে দিতে পারলা। বাট ডিজেল কিন্তু যখন তোমার পাওয়ার কি বলে এটাকে, ডিমান্ডটা যখন বেড়ে গেল, বা তোমার যদি ক্যাপাসিটিটা বেশি বাড়াতে হবে, তখন কিন্তু তুমি একটা না 2টা 3টা ডিজেল ইউনিট হয়। কিন্তু আবার কিছু কিছু বড় ইন্ডাস্ট্রি গুলাতে তখন তারা ডিজেলের দিকে আর যায় না, তখন তারা একটা গ্যাস টারবাইন সেট আপ করে নেয়। তো ওই ওই দিক দিয়ে বলতে যাচ্ছি। বা ইভেন তোমার বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলোতে, ঠিক আছে, ওইখানেও এখন গ্যাস টারবাইন সেট আপ করা হচ্ছে বিকজ অফ এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। যে গ্যাস টারবাইনের একে তো সেট আপ করতে, আমি এই জন্যই ওইটা আমি লাস্টে আলোচনা করতাম, বাট যেহেতু শুরুতেই চলে আসলো কোনো না কোনো ভাবে, স্যার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটা হলো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এবং স্টিম পাওয়ার প্ল্যান্টের একটা মার্জ। ঠিক আছে, কেন করা হয় স্যার, কেন করা হয়? এটা হলো যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যে পরিমাণ এক্সস্ট, যে হট ফ্লু গ্যাসটা বের হয়, তোমরা জানো যে বয়লারে কিন্তু আমরা অ্যাকচুয়ালি হট ফ্লু গ্যাস দিয়ে কিন্তু আমরা বয়লারে স্টিম জেনারেট করি, তাই না? তো সেই ক্ষেত্রে ওই পরিমাণ হিট যদি আমি গ্যাস টারবাইনের এই এক্সস্টে, যখন গ্যাস টারবাইন রান করার পরে এই এক্সস্ট দিয়ে যদি আমি ওই পরিমাণ হিট পাই, ওই হিটটাকে আমি আমার এনভায়রনমেন্টে না ছেড়ে দিয়ে যদি আমি ওই হিট ইউজ করি, স্টিম টারবাইনের যে স্টিমটা, সেটা যদি আমি জেনারেট করতে পারি ওই হিট দিয়ে, তাহলে কিন্তু আমি মানে আমার ফুয়েল কিন্তু অলমোস্ট দ্বিগুণ, অলমোস্ট কাছাকাছি দ্বিগুণের পরিমাণ আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, বাট লেস ফুয়েল ইউজ করে। এর জন্য কম্বাইন্ড সাইকেলে কি হয়, ওভারঅল সিস্টেমের থার্মাল এফিসিয়েন্সি, ঠিক আছে, থার্মাল এফিসিয়েন্সিটা বেড়ে যায়। এর জন্য এটা নিয়ে মানে এটা তো একেবারেই মানে বাংলাদেশে তো রিসেন্টলি হচ্ছে, সো বাইরের দেশেও এগুলো ডেভেলপ হচ্ছে, যে 2টা পাওয়ার প্ল্যান্টকে কিভাবে মার্জ করা যায়, মার্জ করে একটার এক্সস্টকে আরেকটার ইনপুট হিসাবে। তো গ্যাস টারবাইনের এক্সস্ট যে গ্যাসটা থাকবে, সেটা হবে স্টিম পাওয়ার প্ল্যান্টের বয়লারে যে স্টিম জেনারেট করি সেটার ইনপুট।
ঠিক আছে, ওইটা হলো বেসিক্যালি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এর জন্য আমি তোমাদের টাস্ক থাকবে যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নিয়ে তোমাদের পড়াশোনা করে একটা প্রপার স্লাইড রেডি করা, প্রপার স্লাইড রেডি করা যে কম্বাইন্ড সাইকেলের ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে। আমি যেটা বললাম ওইটাই হবে, তোমরা নেটে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবা, ঠিক আছে, অ্যাভেলেবেল পাবা, বাট ওইখান থেকেই তোমরা ওইটাকে প্রিপেয়ার করবে, ঠিক আছে, যে যত ভালোভাবে প্রিপেয়ার করতে পারো যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বলতে কি। কিন্তু কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট গ্যাস টারবাইন এবং স্টিম পাওয়ার প্ল্যান্টের হলো মার্চ, ঠিক আছে। আমি আমি মনে তোমার একটু বড় হলো আমার মনে তুমি কিছু আইডিয়া নিতে পারছো, বাট এক্স্যাক্টলি হেড টু হেড যদি স্ট্যাটিস্টিক্স চাও আমার জাস্ট গুগল খুলে পেয়ে যাবো যে কোনটার সেম সেম তোমার মেগাওয়াট ক্যাপাসিটিতে কোনটার ইফিসিয়েন্সি বেশি, ঠিক আছে, এটা জাস্ট আমি গুগল লিখেছে পেয়ে যাবো। আচ্ছা এখানে আচ্ছা, তো আমরা একটু কন্টিনিউ করি, যেটা হলো পরবর্তীতে যেটা বললাম যে স্যার এইটা হলো গ্যাস টারবাইনের স্কিমেটিক ডায়াগ্রাম, যেটা বলতেছিলাম যে স্যার ফার্স্টে হলো আইসেন্ট্রপিক কম্প্রেসার। আইসেন্ট্রপিক কম্প্রেসার এই কারণে বলা হচ্ছে যে স্যার কম্প্রেসারে যখন কম্প্রেস করা হয়, আইসেন্ট্রপিক কথাটার আমরা অর্থ জানি যে স্যার কোনো প্রকার এন্ট্রপি বা কোনো প্রকার হিট বাহির থেকে ভেতরে আসবে না এবং ভেতর থেকে কি বাহিরেও যাবে না, এর জন্য আইসেন্ট্রপিক। টোটালটা একবারে তোমার হিটটা টোটালটাই সিলড অবস্থায় থাকে, ঠিক আছে, বাইরে থেকে কোনো প্রকার হিট ভেতরে আসবে না এবং ভেতর থেকে কোনো প্রকার হিট বাইরেও যাবে না। এরপরে হলো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 1 থেকে 2 তে যখন যাচ্ছে যে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে কনস্ট্যান্ট প্রেসারে QH ইনপুট ঢুকতেছে, মানে হলো যে এটার কম্বাসন চেম্বার, ঠিক আছে, কম্বাসন চেম্বারে বেসিক্যালি যে স্যার কি হয়, কম্বাসন চেম্বারে আমরা হিট জেনারেট করি, হিট জেনারেট করার পরে কি এটা হিট এবং টেম্পারেচার দুটোই বেড়ে যায়। পরবর্তীতে ফাইনালি এই 2 থেকে 3 তে যখন এই আইসেন্ট্রপিক টারবাইনে আসে, টারবাইনেও সেম কথা যে স্যার টারবাইনে কোনো প্রকার হিট কিন্তু এই সিস্টেমের বাইরে যেতে পারবে না, টোটাল হিটটাই ঠিক আছে সিস্টেমের মধ্যে থাকবে এবং এই হাই প্রেসার এবং হাই টেম্পারেচারের গ্যাসটা এটা বেসিক্যালি তোমার টারবাইনে ড্রপ হবে, ঠিক আছে, যাতে ওই এনার্জিটা টারবাইন নিয়ে কি টারবাইন রোটেট করতে পারে। এবং ফাইনালি যদি আমি সেম ওইটাকে যদি ক্লোজ সাইকেল আমি কমপ্লিট করতে চাই, এটা ক্লোজ সাইকেল কমপ্লিট করতে চাই, পরবর্তীতে ওই গ্যাসটাকে যদি আবার আমরা যেহেতু ইয়েতে ছেড়ে দিচ্ছি, এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি, আবার যখন আমরা নতুন গ্যাস নিতেছি, সো এনভায়রনমেন্টে তখন ওই হিটটা ছড়ে যাচ্ছে, আবার সেই এনভায়রনমেন্ট থেকে একটু আবার আমরা কি ইয়ার নিয়ে আবার সেই কম্প্রেসারের মাধ্যমে, তো এটা ক্লোজড আমরা একটা সাইকেল চিন্তা করতে পারি, ঠিক আছে। আর গ্যাস টারবাইন যে সাইকেলে চলে সেটাকে বলা হয় হলো ব্রেটন সাইকেল। আমরা এর আগেও আমরা র্যাঙ্কিং সাইকেলে দেখছি যে স্যার পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রামকে আমরা কম্বাইন্ডলি একটা সাইকেল বলি। তো গ্যাস টারবাইন যে সাইকেলটাতে চলে সেটা হলো ব্রেটন সাইকেল। তোমরা এখানে পিভি প্রেসার এবং ভলিউম এবং আর টেম্পারেচার এবং হিট এই রিলেশনটা হলো তোমার গ্যাস টারবাইনের ক্ষেত্রে এই দুই রকম। যে যেমন দেখো এখানে আমি জাস্ট একটা একটু বলে দিই যে যেমন দেখো 2 থেকে 3 যখন দেখতেছো যে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট দেয়া আছে, তার মানে প্রেসারটা কি কনস্ট্যান্ট থাকবে, 2 থেকে 3 কনস্ট্যান্ট থাকবে, কিন্তু যখন হিট তোমার আসতেছে বা তুমি এখানে ফুয়েল যখন অ্যাড করতেছো তখন কিন্তু তার ভলিউম বেড়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে দেখো যে 2 থেকে 3 পয়েন্টে কিন্তু তার ভলিউমটা বেড়ে গেছে। এরপরে সাপোজ নেক্সট আছে তোমার যেমন 3 থেকে 4 কি হয় আইসেন্ট্রপিক তোমার এক্সপ্যানশন, কারণ এখানে কি হয়, এখানে যখন ওই গ্যাসগুলা যখন এর টেম্পারেচার এবং প্রেসারটা ড্রপ করে, যখন প্রেসারটা যখন কমে যায়, ডেফিনেটলি প্রেসার কমে গেলে কি হবে তার ভলিউম বেড়ে যাবে। আমরা সবাই জানি স্যার প্রেসার এবং ভলিউম কি একটা একটা ব্যস্তানুপাতিক। তো এই ক্ষেত্রে দেখো 3 থেকে 4 কি প্রেসার কমে গেছে এবং প্রেসারের ভ্যালু দেখো 3 থেকে 4 প্রেসার কমে গেছে, বাট কিন্তু ভলিউম কিন্তু 3 থেকে 4 কি বেড়ে গেছে। ফাইনালি কনস্ট্যান্ট প্রেসারে আবার তোমার তোমার কি বলে হিট যখন তুমি ছেড়ে দিচ্ছ তখন ডেফিনেটলি তার আবার ভলিউম কি কমে যাচ্ছে। এবং ফাইনালি যখন আইসেন্ট্রপিক কম্প্রেসারে হয়, কম্প্রেসার আমরা জানি কি কম্প্রেসারে স্যার প্রেসার আমরা এক্সটেন্ডেড প্রেসার দেই, যখন কোনো কিছুতে আমরা এক্সট্রা প্রেসার দেই তখন কি তার ভলিউম কমে যায়। দেখতে পাচ্ছ যে 1 থেকে যখন 2 তে আসতেছে তখন ফাইনালি কি প্রেসার বেড়ে যাচ্ছে কিন্তু তার ভলিউম কিন্তু কি 1 থেকে 2 তে আসলে কি কমে যাচ্ছে। সো এইভাবে হলো একটা পিভি ডায়াগ্রাম গ্যাস টারবাইনের ক্ষেত্রে সাইকেল কমপ্লিট করে। এবং শুধু পিভি ডায়াগ্রাম না, পিভি ডায়াগ্রাম ইনক্লুডিং তোমার টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। নেক্সট যেটা আছে বুঝলাম না কাজ করতেছে কেন, আচ্ছা এখন আসছে এই টিএস ডায়াগ্রাম। নেক্সট যেটা আছে সেটা হলো তোমার
টেম্পারেচার এবং হিটের মধ্যে সম্পর্ক, স্যার কোন স্ট্রাকচারে কোথায় আমরা হিট অ্যাড করতেছি, কোথায় আমরা হিট ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন এখান থেকে যেমন আমি তোমাকে একটা বলি, যেমন এই যে 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক কম্প্রেশনে তোমরা দেখতে পাচ্ছ যে স্যার আইসেন্ট্রপিক মানে হলো এনট্রপি কোনো চেঞ্জ হবে না। সো দেখো যে 1 থেকে যখন 2 এ আসছে তখন এনট্রপি কিন্তু টোটালটা সেম আছে। ঠিক আছে, এই যে এই পয়েন্টে 1 এবং 2 নম্বর পয়েন্টের এনট্রপি কিন্তু সেম আছে। সিমিলারলি 3 এবং 4 এও কিন্তু আইসেন্ট্রপিক এক্সপ্যানশন এখানেও কিন্তু সেম আছে। কিন্তু যখন 2 থেকে 3 তে আসবে তখন এখানে হিট অ্যাড হচ্ছে বা তাপ শক্তি অ্যাড হচ্ছে। তাপ শক্তি অ্যাড হলে আমরা জানি স্যার তাপ বাড়লে কিন্তু তাপমাত্রা বাড়ে। যেমন দেখো 2 থেকে যখন 3 তে যাচ্ছে এর টেম্পারেচারও বাড়ছে এবং হিটও বাড়ছে। যেমন 2 পয়েন্টের টেম্পারেচার থেকে 3 পয়েন্টের টেম্পারেচার বেশি এবং 2 পয়েন্টের হিট থেকে কিন্তু 3 পয়েন্টের টেম্পারেচারও হিটও বেশি। তো এই এক্স্যাক্টলি এইখানে যে প্রসেসটা হবে তার উল্টা পাশে, যেহেতু সাইকেল সিমেট্রিক্যাল সাইকেল, উল্টা পাশে কিন্তু সেম স্ট্রাকচারটাই কন্টিনিউ করবে। তো এইভাবে হইলো পিভি প্রেসার এবং ভলিউম অ্যাক্ট করে এবং টেম্পারেচার এবং হিট অ্যাক্ট করে, এবং এই পিভি এবং স্যার টিএস ডায়াগ্রামকে একত্রে ব্রেটন সাইকেল বলে। বলো। মানে এই যে আমি বেশি কম এই জিনিসটা এখানে একটু ভালো বুঝতে পারি না আসলে, আর একটু যদি সহজ করে বলেন। কোনটা? এই যে 1 থেকে 2 এ যাচ্ছে, 2 এ থেকে 3 এ, মানে কোথায় কমতেছে বাড়তেছে এই বিষয়টা আর কি, আচ্ছা টিএস এর যে গ্রাফটা। আচ্ছা, দেখো তুমি একটু একটু ভালো করে খেয়াল করে দেখো যে টি থেকে টি যখন 1 থেকে 2 মানে কি বেসিক্যালি এই কম্প্রেসারের ভেতরে অপারেশনটা, তাই না? কম্প্রেসারের ভিতরে কি হয়, কম্প্রেসারের ভিতরে বেসিক্যালি কি হয়, বাইরে থেকে যখন গ্যাসটাকে কম্প্রেসড করা হয়, যখন কম্প্রেসড করা হয়, কম্প্রেসড মানে কি প্রেসার কমে গেল না? জি। কম্প্রেসড মানে হলো প্রেসার কমে গেল। তো যদি প্রেসার কমে যায়, ঠিক আছে, সরি, কম্প্রেসড করা মানে তো প্রেসার বেড়ে যাওয়া, মানে ভলিউমটা বাড়ানো, কমে গেল, ভলিউমটা কমে গেল, প্রেসার কি বেড়ে যাবে। বেড়ে গেল। যদি প্রেসার বেড়ে যায়, আমরা জানি যে স্যার পি সমানুপাতিক টি, প্রেসারের সাথে টেম্পারেচারের ডিরেক্ট রিলেশন। প্রেসার যদি বেড়ে যায় তাহলে তার তাপমাত্রাও বেড়ে যায়। আমরা গ্যাসের আদর্শ সূত্র পড়ছো হয়তোবা, যে পিভি সমানুপাতিক এনআরটি, পিভি সমানুপাতিক এন আর টি। ঠিক আছে, যখন প্রেসার, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে স্যার প্রেসার এবং টেম্পারেচার হলো স্যার সমানুপাতিক বা তোমার প্রপোর্শনাল, আর প্রেসার এবং ভলিউম হলো ব্যস্তানুপাতিক। সবসময় মনে রাখবা, আমি যখন র্যাঙ্কিং সাইকেল পড়েছিলাম তখনও বলছিলাম তোমাদের যে স্যার প্রেসার এবং ভলিউম কি ব্যস্তানুপাতিক, যে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে। তো ঠিক সিমিলারলি যখন এই ক্ষেত্রে 1 থেকে 2 তে খেয়াল করে দেখো, যখন এখানে প্রেসার বাড়তেছে তার মানে কি তার টেম্পারেচারও বাড়বে। কিন্তু এই প্রসেসটা হলো বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক কথাটার মানে হলো যে স্যার কোনো প্রকার তাপের পরিবর্তন হবে না, ডেল কিউ ইকুয়ালস টু 0, মানে কোনো প্রকার তাপের পরিবর্তন হবে না এই প্রসেসে। পরিবর্তন হবে না মানে এইটা বোঝাচ্ছে যে স্যার বাইরে থেকে কোনো প্রকার হিট ভেতরেও আসবে না, ভেতর থেকে কোনো প্রকার হিট কি বাইরেও যাবে না। যেমন যেমন এই পরবর্তী প্রসেসে যখন কিউএইচ হিট কিন্তু অ্যাড হচ্ছে, বা এখানে কিন্তু যখন আমরা ছেড়ে দিচ্ছি হিট কিন্তু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই প্রসেসটাতে যখন কম্প্রেসারের মধ্যে থাকবে এটাকে বলা হয় মানে হিট সিল্ড অবস্থায়, যে বাইরে থেকে কোনো প্রকার হিট ভেতরে যাবে না বা ভেতর থেকে বাইরে কোনো প্রকার হিট বের হবে না। সো হিটটা টোটালটা এর মধ্যেই থাকবে। যখন এর মধ্যে থাকবে তখন তো হিটের কোনো পরিবর্তন হবে না। তো এর জন্য দেখো লেখা আছে 1 থেকে যখন 2 তে আসলো টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে, কিন্তু হিটের পরিমাণ এক্স্যাক্টলি সেমই আছে। এর জন্য বলছে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। নেক্সট যেটা 2 থেকে 3 তে, এইটা হলো কম্বাশন চেম্বার। এই 2 থেকে 3 তে হলো বেসিক্যালি কম্বাশন চেম্বার, এবং কম্বাশন চেম্বারে আমরা জানি কি কম্বাশন চেম্বার হলো স্যার ফুয়েলকে বার্ন করা হয়। ফুয়েলকে বার্ন করলে কি হয়, একটা যে কোনো ফুয়েলকে, তেল হোক, কয়লা হোক, কাঠ হোক, যাই হোক, এগুলাকে পোড়ালে কি হয় বলতো? যে কোনো ফুয়েলকে পোড়ালে কি হয়? স্যার ফুয়েলকে পড়ালে হিট প্রডিউস হয়। স্বাভাবিক, যে কোনো তেল বলো, গ্যাস বলো, এগুলো পুরাই আমরা কি পাই? তাপ পাই না? তাপ তো স্যার শক্তি, কেমিক্যাল এনার্জি থেকে তোমার বেসিক্যালি কি হয়, হিট এনার্জি। হিট এনার্জিতে জেনারেট হয়। সো এখানে যখন তাপ তাপ শক্তি আমরা পাবো, আমরা জানি কি তাপ তাপ বাড়লে কিন্তু তাপমাত্রা বাড়ে। ঠিক আছে, এটা
যখন তুমি একটা পানির মধ্যে নিচে দিকে তাপ দিতেছো তার কি তার পানির টেম্পারেচার বাড়বে না? তাপ এবং তাপমাত্রা ডিরেক্টলি সম্পর্ক। কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাপ এবং তাপমাত্রা ডিরেক্ট সম্পর্ক, এগুলো ক্লাস 9-10 এ আমরা এগুলো পড়ছি, তো হয়তো একটু ভুলে গেছো। তাপ বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপ এবং তাপমাত্রার মধ্যে ডিরেক্ট সম্পর্ক। সো ঠিক সিমিলারলি তো এই স্ট্রাকচার কি হবে 2 থেকে যখন 3-এ, 2 থেকে 3-এ আমি বলতে বোঝাচ্ছি যে এই কম্বাসন চেম্বারের ভিতরে কি ঘটতেছে। কম্বাসন জি জি চেম্বারের ভিতরে যে স্যার তাপ বাড়তেছে, তাপ বাড়লে কি তাপমাত্রাও বাড়তেছে। আলটিমেটলি দেখো 2 থেকে যখন 3-তে আসতেছে, তাপমাত্রা ছিল আগে 2, এখন কি হয়ে গেছে এই স্কেলে 3, তাহলে এই যে এইটুক তাপমাত্রা বেড়ে গেছে না, এইটুক তাপমাত্রা বেড়ে গেছে। এবং আগে হিট ছিল 2 পয়েন্টে, এখন আসছে 3 পয়েন্টে, তাহলে কি যে তাপও তো বেড়ে গেছে না? ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার, তাপও বেড়ে গেছে এবং তাপমাত্রাও বেড়ে গেছে। তারপর ফাইনালি যেটা সেটা হলো যে স্যার এই যে টারবাইনের ভেতরে যেটা হলো স্যার, টারবাইনের ভেতরে বেসিক্যালি কি, টারবাইনের ভেতরে আলটিমেটলি যখন ওই হট গ্যাস এবং হাই প্রেসার গ্যাস যখন তোমার ধাক্কা দেয়, তখন কি তাদের যে কাইনেটিক এনার্জি এবং তাদের যে প্রেসারটা, এইটাই কিন্তু ট্রান্সফার হয়। এবং যখন ওই টারবাইন থেকে বের হয়ে আসে তখন তার টেম্পারেচারও কমে যায় এবং কি তার প্রেসারও কমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এটা একটা আইসেন্ট্রপিক এক্সপ্যানশন বলা হয়, ঠিক আছে? আইসেন্ট্রপিক এক্সপ্যানশন মানে হলো স্যার, যেহেতু প্রেসার কমে যাচ্ছে তার মানে কি তার ভলিউমটা বেড়ে যাবে, ঠিক আছে? যে প্রেসার কমে গেলে কিন্তু তার টেম্পারেচারও কিন্তু কমে যাবে, যেহেতু প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে ডিরেক্ট সম্পর্ক। কিন্তু যেহেতু আইসেন্ট্রপিক, কিন্তু হিটের মানে কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? কারণ জাস্ট এই এনার্জিটা এদের থেকে একটা থেকে আরেকটা কি এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো বাইরে চলে যাচ্ছে না বা বাইরে থেকে কোনো প্রকার এনার্জি ভেতরে অ্যাড হচ্ছে না। এর জন্য আইসেন্ট্রপিক যেহেতু বলা আছে, এর জন্য দেখো হিটের পরিমাণ কিন্তু সেম পয়েন্টে আছে, বাট টেম্পারেচার আগে ছিল 3 পয়েন্টে, এখন চলে আসছে কি 4 পয়েন্টে। আর ফাইনালি এইটা হলো এটার এক্স্যাক্টলি রিভার্স, ঠিক আছে? যখন আমরা র্যাঙ্কিং সাইকেল পড়েছিলাম তখনও কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা করছিলাম স্যার, প্রেসার এবং ভলিউম সবসময় মনে রাখবা, প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক এবং ওই জায়গায় বলা হয় পিবি ডায়াগ্রাম, আর টেম্পারেচারের সাথে এন্ট্রপি বা হিটের সম্পর্ক, সেটাকে বলা হয় কি টিএস ডায়াগ্রাম। আর এই প্রেসার পিভি এবং টিএস ডায়াগ্রামকে একত্রে একটা সাইকেল বলে। ইসের ক্ষেত্রে তোমার স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে বলা হয় র্যাঙ্কিন সাইকেল, আর গ্যাস টারবাইনের ক্ষেত্রে এটাকে বলা হয় ব্রেটন সাইকেল। আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো হয়তো বা তোমার পেট্রোল ইঞ্জিন পড়বো, সেখানে বলা হয় এটাকে অট্টো সাইকেল। তারপর ডিজেল ইঞ্জিন পড়বো, সেটাকে বলা হবে ডিজেল সাইকেল। মানে সবগুলাকেই সাইকেল যখনই বলবে এটা কিন্তু একটা ডায়াগ্রাম না, দুইটা ডায়াগ্রাম, প্রেসার ভলিউম এবং টেম্পারেচার এন্ট্রপি, টেম্পারেচার হিটের মধ্যে রিলেশন, ঠিক আছে? সো এই দুইটা ডায়াগ্রামকে একত্রে পরবর্তী স্লাইডটা দেয়া আছে, একত্রে ব্রেটন সাইকেল বলা হয়। যদি পরীক্ষার প্রশ্ন আসে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কোন সাইকেলে অপারেট হয়, সেটা হলো বেসিক্যালি ব্রেটন সাইকেল, ঠিক আছে? তো তোমরা পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দুইটাই, এবং ডেফিনেটলি এই সহ এই স্কেমেটিক ডায়াগ্রাম সহ দিবা, ঠিক আছে? বিকজ এই স্কেমেটিক ডায়াগ্রাম থেকেই তো তোমরা আলটিমেটলি এই পিভি এবং টিএস ডায়াগ্রামটা ড্র করতেছো। সো এই স্কেমেটিক ডায়াগ্রাম সহ দিবা এবং নিজের ভাষায় কিছুটা এক্সপ্লেনেশনও দিবা। তো এইটা দরকার নাই, বয়লার ব্রেটন সাইকেল ইফিসিয়েন্সি জাস্ট এটা দেয়া আছে যে এটার ইফিসিয়েন্সি কিরকম হতে পারে। এটার বিশাল একটা আছে, তোমার এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন করার পরে তোমার এটা আসে। আমরা অটো সাইকেলের ক্ষেত্রে ইফিসিয়েন্সি কিরকম হয় ওইটা দেখবো। সো অলমোস্ট সেম, যেহেতু এই সাইকেলগুলো অলমোস্ট সেম, পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম আমরা একটা দেখবো। তো এটা হলো জাস্ট এর তোমার ইফিসিয়েন্সি যে ইকুয়েশনটা দেয়া আছে। আর ফাইনালি আরেকটা জিনিস হলো যে আরেকটা কম্পোনেন্ট থাকে যেটা আমরা স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পড়ছিলাম, যে ইকোনমাইজার, তারপর তোমার এয়ার প্রিহিটার, যে কম্পোনেন্ট গুলা, ঠিক আছে? তো এই গ্যাস টারবাইনে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় রিজেনারেটর। এই রিজেনারেটর কিছুই না, একটা চেম্বারের মতো, ঠিক আছে? একটা চেম্বারের মতো যেখানে হিট এক্সচেঞ্জ করা হয়, যেটাকে হিট এক্সচেঞ্জ করা হয়। যেমন দেখো স্যার, টারবাইন থেকে যখন এই গ্যাসগুলা বের হয়ে যাবে, তো আমরা চিমনি দিয়ে ছেড়ে না দিয়ে এই রিজেনারেটরের এই চেম্বারের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আর কম্প্রেসার থেকে যে গ্যাসটা আসে সেটাও এই রিজেনারেটর চেম্বারের ভিতর দিয়ে কম্বাসন চেম্বারে ঢোকানো হয়। তাহলে এই দুইটার মধ্যে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে তার টেম্পারেচারটা অনেক বেশি থাকে, আর এই যে কম্প্রেসার থেকে যে গ্যাসটা চেম্বারের ভিতরে ঢুকবে তার টেম্পারেচারটা কম থাকে। তাহলে কি হবে, যে এই উচ্চ তাপ থেকে তাপটা কি কিছুটা নিম্ন তাপের বস্তুর দিকে প্রবাহিত হবে। তার মানে কম্বাসন চেম্বারে আমাদের ফুয়েলটা কিন্তু একটু ওই যে হিটটা আমরা বাতাসে ছেড়ে দিব, ঠিক আছে, ওইটাকে একটু ধরে রাখা, জাস্ট লাইক ইকোনমাইজারের মতো। ইকোনমাইজার আমরা যেভাবে করি
যে স্যার ওই চিমনি দিয়ে ছেড়ে দেওয়ার আগে ওই ফিট পাম্পের পানির সাথে আমরা ওই গ্যাসটা ফ্লো করাই, ঠিক আছে, তাহলে ওই কিছুটা হিট ওই পানির ভিতরে ঢুকে যায়। ঠিক সিমিলারলি কম্প্রেসার থেকে যে গ্যাসটা কম্বাসন চেম্বারে ঢুকবে, ঢোকার পরে তো ফুয়েলের সাথে মিক্স হয়ে বার্ন হবে, তো ওইখানে তো আমার হিট লাগবে। সো আগে থেকেই আমাদের যে গ্যাসটা আমরা ছেড়ে দিচ্ছি সেই গ্যাসটার সাথে এইটার একটা এক্সচেঞ্জ করা হয়। একই চেম্বারের ভিতরে দিয়ে যাওয়ার পরে কি হয়, মনে করো মনে করো যে এই কম্প্রেসরের গ্যাসটা একটা পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, এর চারপাশ দিয়ে এই বাইরের যে গ্যাসটা চারপাশ দিয়ে ফ্লো করতেছে। তখন কি হবে যে উচ্চ তাপের, যেহেতু বাইরে উচ্চ তাপ, তখন তাপটা কিন্তু উচ্চ তাপ থেকে কি হট বডি থেকে কিন্তু কোল্ড বডিতে ফ্লো করবে, তখন এর ভেতরে যে গ্যাসটা আছে এটা টেম্পারেচারও কিছুটা বেড়ে যাবে। সো এই রিজেনারেটরটা অনেকটা হলো এইরকম। সো এটার কাজ সবচেয়ে বড় সুবিধা হলো যে সেটা থার্মাল এফিসিয়েন্সি, টোটাল সাইকেলের থার্মাল এফিসিয়েন্সি বেড়ে যায়, এবং it decreases the heat input requirement। যে কম্বাসন চেম্বারে আমার একটু, তোমরা যারা বলো নিঃশ্বাস নিতেছো একবারে হেডফোনের সামনে এসে, আচ্ছা যে স্যার তাহলে যদি আমরা কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্টের কাজ করি মানে গ্যাস না, এটা টারবাইনের কম্বাইন্ডের কথা বলিনি, না এটা না না স্যার বলতেছি ওই যে আমাদের যে এক্সট্রা হিটটা আছে, হ্যাঁ তাহলে তো ওখানে এই আমাদের রিজেনারেটরে তখন এই লাইনটা তো তাহলে ওখানে থাকবে না, তখন তখন হয়তো বা এটা এখানে তো থাকবে ওইখানে না, স্টিমে চলে যাবে। হ্যাঁ তখন হয়তো বা স্টিমে চলে যাবে। বা এমন যদি হতে পারে যে তুমি, কারণ কি দেখো এই ইয়েতে কম্বাসন চেম্বার থেকে যে গ্যাসটা বের হয় এবং টারবাইন থেকে যেটা বের হয় সেটা টেম্পারেচার অনেক বেশি থাকে, ঠিক আছে, অনেক বেশি থাকে। এখন যদি ওইখান থেকে কিছু হিট তুমি তোমার গ্যাস টারবাইন সিস্টেমের ভিতরে রেখে দিতে চাও, ঠিক আছে, রাখলা, বাকিটা তুমি স্টিম টারবাইনে পাস করলা, এটা ডিপেন্ড করে যে আসলে তোমার কোনটার মধ্যে হিট রিকোয়ারমেন্ট কতটুকু, ঠিক আছে, স্টিমের ওই হিটটাকে কত, মানে করো যে তুমি স্টিম টারবাইনের স্টিমটাকে তুমি কত ডিগ্রি সেলসিয়াসে তুমি কনভার্ট করবা, ঠিক আছে, বা তোমার গ্যাস টারবাইন থেকে কত ডিগ্রি সেলসিয়াসের আর টেম্পারেচার বের হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। বাট তোমার যদি নর্মালি যদি গ্যাস টারবাইন সেলফ রান করে, যদি সেলফ রান করে সেই ক্ষেত্রে এর ইফিসিয়েন্সিটাকে, এর থার্মাল, টোটালটাই এর থার্মাল ইফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য রিজেনারেটর ব্যবহার করা হয়। যখন এই গ্যাস টারবাইন যখন ইয়েতে, তুমি যেটা বলতেছিলাম আমরা যে কম্বাইন্ড সাইকেলে এটার সাথে যখন স্টিমকে মার্চ করা হবে, তখন ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে যে এগুলো টোটালটাই আমি বলছি এগুলো কিন্তু জেনারেশন এন্ডে, জেনারেশন এন্ডে কোনো কিছু স্ট্যান্ডার্ড নেই, তোমরা সবসময় মাথায় রাখবা। স্ট্যান্ডার্ডটা আছে সবসময় হলো ট্রান্সমিশনে এবং ডিস্ট্রিবিউশনে, ইভেন ডিস্ট্রিবিউশনে কিছু কিছু জায়গায় তোমার ডিপেন্ড করে, ঠিক আছে, বাট জেনারেশন এন্ডে টোটালটাই হলো ওই জেনারেশন কোম্পানির উপর ডিপেন্ড করে যে তার স্ট্যান্ডার্ড সে কত রাখবে, কত তার বয়লারের প্রেসার সে কত রাখবে, বয়লারের স্টিমের টেম্পারেচার সে কত রাখবে, এটা এটা কোনো স্ট্যান্ডার্ড নেই, এটা ডিপেন্ড করে যে ওর রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কতটুকু দরকার। কিন্তু যখন তুমি একটা পাওয়ারকে যখন তুমি গ্রিডের সাথে কানেক্ট করে দিবা বা গ্রিডের ট্রান্সমিশন অ্যাড করে দিবা, তখন তোমাকে কিন্তু কি বলে এটাকে, ওইটাকে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আইদার 132 নাহলে 230 নাহলে 400 কেভি, রিসেন্টলি 765 কেভিও বের হচ্ছে, এখনো অপারেশনে যায়নি, বাট বাংলাদেশে অপারেশন এখন তিনটা আছে, একটা 132, 230, 400 কেভি, এই তিনটা বর্তমানে বাংলাদেশে অপারেশনে আছে। তখন তোমাকে ওইভাবে হলো তোমার স্ট্যান্ডার্ডে যেতে হবে। তারপর ওইখান থেকে যখন তুমি ইয়েতে যাবা, ডিস্ট্রিবিউশনে যাবা, এখন ডিস্ট্রিবিউশনে একটা স্ট্যান্ডার্ড আছে যে 33 কেভি, ওই 132 থেকে 33 কেবিতে কনভার্ট করবা, বা 132 থেকে 11 কেবিতে কনভার্ট করতে পারো, ওইখান থেকে তুমি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দিয়ে 6.6 ও যেতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করে যে আসলে ডিস্ট্রিবিউশন বিভিন্ন কোম্পানি আছে, তো ডিস্ট্রিবিউশন কোম্পানি ডেস্কো হলে একরকম, ডিপিডিসি হলে একরকম, বা উত্তরাঞ্চলে নেস্কো একরকম, আমাদের নর্মালি পল্লী বিদ্যুৎ একরকম, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। বাট জেনারেশন এন্ডে, ঠিক আছে, এটা টোটালটা ওই জেনারেশন কোম্পানির উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো যেটা বললাম ফাইনালি হলো তোমার এখানে জাস্ট ইগুলা দেয়া আছে যে আসলে কোনটার দেখো এখানে কিছু স্ট্যাটিস্টিক্স তো দেয়া আছে যে যেই গ্যাসটা গ্যাস টারবাইন থেকে বের হয় তার টেম্পারেচার প্রায় 900 ডিগ্রি ফারেনহাইট, হিউজ, কিন্তু 900 ডিগ্রি ফারেনহাইট কিন্তু হিউজ টেম্পারেচার, ঠিক আছে, বা কম্বাসন চেম্বার থেকে যে এইটা বের হয়, ঠিক আছে, সেইটা 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট। তো এই স্ট্যাটিস্টিক্স গুলো অবশ্যই তোমরা মাথায় রাখলে বেটার, তোমাদের জন্য এগুলা বেটার। আর হলো আরেকটা কথা বলা আছে যে স্টার্টিং মোটর, আমি শুরুতেই বলছি যে স্টার্টিং মোটর কেন ব্যবহার করা হয়। স্টার্টিং মোটর স্যার ইনিশিয়ালি কম্প্রেসারকে বেসিক্যালি রান করার জন্য, ইনিশিয়ালি, তারপর যখনই তোমার কি বলে ওই টারবাইনটা যখন রেটেড স্পিডে উঠে যায়, ঠিক আছে, তখনই ওইটাকে পরবর্তীতে, তখন তো আমাদের আর মোটরটা দরকার নেই, তখন তো টারবাইনই সেলফ
কম্প্রেসরটাকে কি পাওয়ার দিচ্ছে। তো এই ছিল হলো গ্যাস টারবাইন নিয়ে কথাবার্তা। আর আমি কম্বাইন্ড সাইকেল নিয়ে একটা ভিডিও ছিল, কিন্তু ভিডিও তোমরা বলতেছো যে স্যার যেহেতু দেখা যাচ্ছে না, তো আমি লিঙ্কটা দিয়ে দেই, তোমরা লিঙ্কটা দেখবা এবং তোমাদের মাথায় রাখো যে তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম। সেই অ্যাসাইনমেন্টের মেইন টপিক হলো কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যেখানে তোমরা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টেপগুলো ধরে ধরে, ঠিক আছে, স্লাইড, কিন্তু এটা স্লাইড প্রেজেন্টেশন, ঠিক আছে, স্লাইডে তুলবা এবং পাশাপাশি বাংলাদেশের যে মেজর পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, মেজর, সেটার ক্যাপাসিটি এবং সেটা কি ধরনের পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ওই স্ট্যাটিস্টিক্স গুলাও তোমরা ওই স্লাইডে অ্যাড করবে। সবাই কি ক্লিয়ার? এটা এখন তোমরা কোন সেমিস্টারে, 10th না 11-এ? 10-এ। 10 স্যার। এটা কি গ্রুপে করবা নাকি ইন্ডিভিজুয়ালি দিব? যেটা ভালো মনে হয় আপনার। ইন্ডিভিজুয়ালি করো এবার, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি করো, কারণ গ্রুপে করলে তোমরা অনেকে ফাঁকিবাজি করো। ইন্ডিভিজুয়ালি সময় দিলাম হলো, আমি বললাম তো যেদিন লাস্ট ক্লাস করাবো আমি, সেই দিন মোটামুটি ধরে নাও তাও 20 থেকে 25 দিনের মতো সময় আছে আমাদের, মিনিমাম। ম্যাক্সিমাম তো আরো বেশি আছে, আমি এক্স্যাক্টলি জানি লাস্ট ক্লাস কবে, বাট মিনিমাম 20 থেকে 25 দিন সময় আছে। তো তোমরা এর মধ্যে অবশ্যই সেটাকে প্রডিউস করবা, প্রিপেয়ার করবা। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট আমি তোমাদের বেসিক আইডিয়াটা বলে দিলাম, তোমরা নেটে ঘাটলেই পাবা, ইনফরমেশনগুলো নেটে ঘাটলেই পাবা। তার মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটাতে একবারে ধরে ধরে আমি সেটা দেখাইতে চাচ্ছিলাম, বাট তোমরা যেহেতু বলছো যে স্যার ভিডিওটা দেখা যাচ্ছে না, আমার বেঁধে বেঁধে যাচ্ছে, আর আমার পিসটা স্লো হয়ে গেছে কেন জানি, বুঝলাম না আজকে। সো তোমরা ওইটা দেখে নিবা। আর সেলিম যেটা করো, একটু সবার রোলগুলোকে আমাকে একটু মেসেঞ্জার দিয়ে দাও, আমি আসলে বিছানা থেকে উঠতে পারি না, তো সো আমার খাতায় লিখতে পারতেছি না। একটু স্যার সবার আমি রোল। আমি পরে জয়েন করছি আপনার স্যার, পায়ে দেখলাম একটা দিয়েছেন স্যার, হ্যাঁ, আমার আমি ওই জানি না কি আমার কালকের আগের দিন হলো আমার পায়ে গ্লাস ভেঙে পড়ছে, বুঝছো, ভেঙে পড়ে ওইটা পরে 3টা সিলি দেয়া লাগছে। আমি 14 দিনের বেড রেস্টে আছি, তো তো স্যার। একটু একটু সমস্যার মধ্যে আছি, এজন্য। সো তোমরা তুমি একটু সবার রোলগুলোকে আমার একটু মেসেঞ্জারে দিয়ে দাও, আর আমি তোমাদের ভিডিওটা স্যার আপনি ভিডিওগুলো। স্যার স্ক্রিনশটটা নিয়ে নিন একটু। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বুঝি নাই। স্যার 1 মিনিট আমি স্ক্রিনশটটা একটু নিয়ে নিই স্যার, পার্টিসিপেন্ট। হ্যাঁ হ্যাঁ, দাও, তুমি নাও, সমস্যা নেই। জি স্যার। আরো কিছু ছিল, আরো দুই তিনজন ছিল, যারা যারা ছিল ওটা ওদের দিয়ে দাও, সমস্যা নেই। ঠিক আছে, আমি তোমাদের এগুলো জি দিয়ে স্যার, ওরা দিচ্ছি। আমার মেসেঞ্জারে স্যার এইগুলো স্যার। হ্যাঁ, আমি তোমাদের সবকিছু দিয়ে দিচ্ছি, আর তোমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তবে অবশ্যই সবাইকে, স্যার। সেলিম যেটা করবা, একটা পোস্ট লেখো, আজকে একটা গ্রুপে পোস্ট দিবা, স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছে, ঠিক আছে, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উপর, জি। এবং পাশাপাশি ওই আমি প্রেজেন্টেশন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্যার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন, না না, অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কিন্তু প্রেজেন্টেশন আকারে তুলতে হবে, এটা খাতায় লিখতে হবে, স্লাইড করতে হবে। স্লাইড প্রেজেন্টেশন, হ্যাঁ, জি, স্লাইড জি, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ফাইল তৈরি করবা, ঠিক আছে? প্রেজেন্টেশন নিব কি নিব না এটা পরে দেখা যাবে, বাট প্রেজেন্টেশন ফাইল তৈরি করবা, ঠিক আছে? তো আগে থেকেই বলে রাখলাম, পরে বলে না স্যার আমার এই নাই ওই নাই, ভাই 20 থেকে 25 দিন, ঠিক আছে, কোনো সমস্যা না, বন্ধুর কাছ থেকে হেল্প নিবা বা কারো কাছ থেকে হেল্প নিয়ে করবা, ঠিক আছে? সো ঠিক আছে স্যার। আগে করো, আর একান্তই যাদের কম্পিউটার নাই, যারা একবারে রুরাল গ্রামে আসো, তারা খাতায় করবা, তারা খাতায় লিখবা। একান্তই যারা একবারে মানে যাদের কোনো উপায় নেই, কিন্তু এই সুযোগটা যারা আবার নিতেছো, তাদের জন্য বেটার হবে না, কারণ আমি জানি কাদের কি আছে না আছে, আমার খুব ভালো করে আইডিয়া আছে, ঠিক আছে? সো তোমরা ওই সুযোগটা না, এটা একটা অপরচুনিটি হিসেবে চিন্তা করো, ঠিক আছে?